নমস্কার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সফরের প্রাক মুহূর্তে বিজেপি পরিচালিত সরকারের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে যখন শাসক দল প্রচারের আলোয় ঠিক পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মূলত তিনি তার বক্তব্যে এই সময়ে সরকারের সাফল্যের বিপরীতে কি রয়েছে তা তুলে ধরেছেন। কার্যত তুলে ধরার বিষয়ই নয়, তিনি সরাসরি বলেছেন আগামীকাল অর্থাৎ 9 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে যে আয়োজন বিজেপির, সে আয়োজনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জিতেন্দ্র চৌধুরীর উত্থাপিত প্রশ্ন বক্তব্য তার জবাব দেবেন কিনা তিনি জানতে চেয়েছেন এবং জবাব দিতে পারবেন কিনা সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন বা তার রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিরোধী দলনেতা আজ বিধানসভায় তার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বিস্তৃত বলেছেন গত 7 বছর বা ডাক্তার মানিক সাহার পরিচালিত 2023 সালের পর আজকের দিনে দাঁড়িয়ে 2 বছরের প্রেক্ষাপটে মূলত সাংবাদিক সম্মেলনে উত্থাপন করেছেন বিভিন্ন বিষয় বিরোধী দলনেতা। তিনি তার মতন করে ব্যাখ্যা যেমন দিয়েছেন ঠিক তেমনি তার সতীর্থ দুজনকে সাথে নিয়েছেন, বিধায়ক সুদীপ সরকার এবং বিধায়ক নয়ন সরকারকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে যে বক্তব্য সেই বক্তব্য যেমন রেখেছেন ঠিক তেমনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন, বেনজির কেলেঙ্কারির অভিযোগ তুলে বলেছেন মহাকরণ থেকে একেবারে পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতি, বলেছেন কমিশন ছাড়া এই সরকারের কোনো কাজ হয় না। বেশ কয়েকবার এই কথাগুলো যখন বলছিলেন বা এই কথাগুলো যখন বারবার বলার চেষ্টা করছিলেন, সরাসরি জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ 2018 সালের পর থেকে 7 বছর বা 2023 সালের পর থেকে 2 বছর ঠিক এই সময়ের মধ্যে পার হয়ে গেছে 7 বছর, মোট 50,000 সরকারি চাকরি হলো না। বলেছেন ঘরে ঘরে তথা 7 লক্ষ চাকরি হয়ে যাবে, বেকারদের কাছে যে তথ্য কিংবা বক্তব্য ভীষণ ডকুমেন্টে বক্তব্য রেখেছেন তা বাস্তবায়ন হলো না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে 2018 সালে রেগা টোয়েপে 200 দিনের কাজ 340 টাকা মজুরি 7 বছরে কত হলো প্রশ্ন তুলেছেন, তার পাশাপাশি তার বক্তব্য রেখেছেন এই 7 বছরে 7ম বেতন কমিশনের আদলে সবকিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে গেছে কি কর্মচারীদের, এই প্রশ্ন যেমন উত্থাপন করেছেন, বকেয়া 23% মহার্ঘ ভাতা সহ নানা বিষয় উত্থাপন করেছেন। এসএসএ, এনএসএমএ, রেগা সহ অন্যান্য যে চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, কি হলো জানতে চান বিরোধী দলনেতা। তার পাশাপাশি আরো অনেক প্রশ্ন তুলেছেন, এইমস কোথায় জানতে চান, রিমস কিংবা যে মেডিকেল কলেজ করার কথা ছিল বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার প্রতিশ্রুতির কি হলো জানতে চেয়েছেন। বর্মুরার পাদদেশে হাওড়া নদীর উৎসে বাঁধ নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি বক্তব্য ছিল, কি হলো জানতে চেয়েছেন। এ 2 বছর কিংবা 7 বছর বিজেপির শাসনে শুধু প্রতিশ্রুতি ছিল, বাস্তবে কি হয়েছে এসব কথাগুলো বলেছেন। এবং প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ডিগ্রি কলেজ করার যে প্রতিশ্রুতি তার বাস্তবায়ন হলো না কেন জানতে চেয়েছেন বিরোধী দলনেতা। গণতান্ত্রিক অধিকার হরণের ট্রেডিশন অব্যাহত, দুর্নীতি অপশাসনের স্বর্গরাজ্য, তার পাশাপাশি তিনি অভিযোগ করেছেন এই সময়ের মধ্যে রাজ্যে যে উন্নয়নের কথা বলা হচ্ছে কার্যত তা উন্নয়নের নয়। এবং বিরোধী দলনেতার অভিযোগ যে এই সময়ের মধ্যে রাজ্যে এবং যে সরকার পরিচালনা রয়েছে সেই সরকারের আমলে দুর্নীতি এতটাই মাথাচাড়া দিয়েছে যে তা মহাকুম্ভের রূপ নিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনের বক্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, যদিও পরন্ত বিকালে বিজেপির সাংবাদিক সম্মেলন ছিল আরো একটি বিষয়ে, এই নিয়ে এখনো বিজেপির আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে মুখ্যমন্ত্রী বা বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা কিছুটা হলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সার্বিকভাবে কোনো বক্তব্য জোরালো করা হয়নি। যেহেতু আগামীকালের কর্মসূচির প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে কি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পাল্টা জবাব দেওয়া হবে সরাসরি বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে দিয়ে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। আপনারা প্রত্যেকে কথা বলবেন, আপনাদের কথা শুনবো, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আরো একবার অনুরোধ শুরুতেই প্রতিদিনের মতন, সেটা হচ্ছে আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন তখন অন্য কোনো মাধ্যম থেকে আপনার বক্তব্য শোনার চেষ্টা করবেন না। অনুরোধ রইল আপনি সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, পরবর্তী সময় আপনার রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আমরা আমাদের টিভিতে কয়েকবার এই
অনুষ্ঠান বা আপনার উপস্থিতিতে বা আপনার অংশগ্রহণে এই অনুষ্ঠান আমরা বারবার শোনানোর চেষ্টা করি, এবং তার পাশাপাশি আমাদের মাধ্যমগুলোতে সেগুলো রয়েছে, ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে, সেখানেও আপনি বক্তব্য শুনতে পারবেন পরবর্তী সময়। কিন্তু অনুরোধ রইল, যখন আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, এই অনুষ্ঠানে কথা বলবেন, আপনার প্রিয় চ্যানেল PV24-এর সঙ্গে কথা বলবেন, তখন আপনি অন্য কোনো মাধ্যম থেকে আপনার কথা শুনবেন না। আপনার বক্তব্য রাখবেন, সুন্দরভাবে সকলে আপনার বক্তব্য শুনবেন, পরবর্তী সময় আপনার রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, না বলছিলাম, বিরোধী দলনেতা যে কথাগুলি বললেন এটাও সত্য, আর সিএম স্যার এটার উত্তর দিতে পারবেন না, বা রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য এটার উত্তর দিতে পারবেন না। এই কারণে রাজ্য মন্ত্রিসভার যে 12 জন বা 11 জন মন্ত্রী আছেন তারা কিন্তু সব জায়গাতে যান না। আর বিজেপির যে ভীষণ ডকুমেন্ট ছিল, এটা হয়তো বর্তমান সিএম তখন ছিলেন না, 2017-তে উনি ছিলেন কি, এটা আপনারাও জানেন, যেটা আমরা আপনাদের মাধ্যমে জানি আর কি। সুতরাং বর্তমান সিএম যেটা এখন বলছেন, যে আজকে একটু আগে যেটা প্রতিক্রিয়া দিলেন আর কি, হ্যাঁ, যে এটাও না ঠিক না, যে প্রতিক্রিয়া উনি দিয়েছেন এটাও ঠিক না, কিন্তু বিরোধী দলনেতা যেই কথাগুলি বলেছেন এটার উত্তর দেওয়ার মতো বর্তমানে কোনো পরিস্থিতি তাদের কাছে নেই। হয়তো সংখ্যাতত্ত্বের বিষয়ে, সংখ্যায় যেহেতু তারা বেশি, সুতরাং তাদের কথাটা একটু বেশি থাকবে, স্বাভাবিক এটা। এখন বিরোধী তো বিরোধীরা তো তারা প্রতিক্রিয়া করবেন, কিন্তু রুলিং গভর্নমেন্ট এতগুলি প্রশ্নের উত্তর একবারও দিতে পারবেন না, কারণ ভীষণ ডকুমেন্টসের তথ্যগুলি যে বছরে 50,000 চাকরিটা দূরের কথা, যে 56,000 রিটায়ারমেন্টে গেছে গত 7 বছরে, এই 56,000 কর্মচারী তো অন্তত নিয়োগ করার কথা ছিল, তাও করেননি, তার অর্ধেকও করেননি। 2022 সালের আগে বিপ্লব বলেছেন 23,001 জনের চাকরি দিয়েছেন, আর মাননীয় সিএম, বর্তমান সিএম, উনি বলেছেন 16,000 সামথিং, 400 সামথিং চাকরি দিয়েছেন। তো বর্তমান সিএম এবং প্রাক্তন সিএম দুজনের মধ্যে কথারও ফারাক আছে। এটাই বলবো আর কি, বিরোধী তো কথা বলবে কিন্তু শাসক উত্তর দিতে পারবে না, আর উত্তর দেবে সংখ্যার হিসাবে, যেহেতু তারা বেশি, ওই হিসাবে তাদের উত্তরটা হবে আর কি। এটাই বলার ছিল আর কি স্যার। নমস্কার, কে বলছেন? আজ বিরোধী দলনেতার উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর অবশ্যই শাসক দল হয়তো দেবে, কিন্তু আগামীকাল জেপি নাড্ডা কি সেই প্রশ্নের উত্তর দেবেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা একবার শুনবো আজ বিরোধী দলনেতা কি বলছেন, আপনারও কথা বলবেন। দিল্লি সম্পর্কে চুপ, কোনো কথা বলে না, আবার মাঠে ময়দানে এসে তাদের যিনি মেশিয়া আরম্ভ করেছেন নতুন খেলা। কিন্তু একটা জায়গাতে বিজেপির সাথে টক্কর মারছে, কোন জায়গাতে? দুর্নীতিতে। এডিসিতেও কিছু রিক্রুটমেন্টের জন্য হয়েছে, প্রথম চেয়ারম্যান করেছে একজনকে, তারপর একজন চেয়ারম্যান, এখন চুপ। এবং এখন এডিসি এলাকার যারা কন্ট্রাক্টরদের বক্তব্য, কদিন আগে আমার কাছে একটা গ্রুপ এসছে, এমন ভাবে সমস্ত টেন্ডার হচ্ছে, এই টেন্ডার ত্রিপুরার ছেলে মেয়েরা পার্টিসিপেট করার সুযোগই নেই, সব বাইরে, শিলং থেকে, গুয়াহাটি থেকে, গুজরাট থেকে, এরাই সব এডিসিতে যা কিছু হচ্ছে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বিজেপির সাথে উন্নয়নের ভালো কাজের কোন কম্পিটিশন না, কিন্তু দুর্নীতি কিভাবে নয়ছয় করবে, এদের বাড়ি ঘর, চেহারা, গাড়ি ঘোড়া, এটা দেখলে বোঝা যায়। সর্বশেষ যেটা বলতে চাই, যে গত 2 বছর এবং আগের 5 বছর, দুটো মিলে 7 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে, একটা প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই যে বিদ্যাজ্যোতি ইত্যাদি ইত্যাদি নামে ছাত্রছাত্রী কমছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে,
এ রাজ্যে নতুন স্কুল তৈরি হয় না, কিন্তু নেশামুক্তি কেন্দ্রের ভূমি পূজন প্রায় দিল্লি হয়। তারপরে স্বাস্থ্য ওই দরে পরে এনে দুদিন কয়েক মাস বাদে বাদে হায়দ্রাবাদ বেঙ্গালুর থেকে কাউকে ধরে নিয়ে এসে একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন, একটা হার্ট একটা নিউরো করে, বাস ত্রিপুরা স্বাস্থ্য হাব। কিন্তু সেকেন্ড ট্রান্সপ্লান্টেশন আর হয় না, সেকেন্ড হার্ট অপারেশন হয় না। এইভাবে শিক্ষা এবং গত 7 বছরে নতুন একটা হাসপাতাল নাই। বামপন্থী সরকারের শেষ না হওয়া বিল্ডিং শেষ করে রংটং দিয়ে উদ্বোধন করে বলছে আমরা করছি। কৃষি, আমাদের মাননীয় এই কৃষি মন্ত্রী গত কদিন ধরে কেবল লেখছেন রাজ্যের কৃষি কোথায় নিয়ে গেছেন। 1 শতক নতুন শেষ হল না। হ্যাঁ, কিছু লোক সোলার পাম্পে সাবসিডি পাওয়া যায়, এগুলাতে কিছু হয়েছে, কিন্তু এগুলো দিয়ে কোথাও জমি চাষ করছে বাস্তব এরকম চিত্র নাই, কিন্তু সব দিয়ে দিচ্ছেন। আমি এবার বিধানসভা এই প্রশ্ন দিয়েছি, জানি না অ্যালাউ করবে কিনা, কারণ এর অসুবিধা পড়লেই আর এটা অ্যালাউ হয় না। 2022 ইংরাজিতে না 23 ইংরাজিতে নমস্কার, কে বলছেন? সোলার বেসড মিনি বলছি যে কোল্ড স্টোরেজ 12টা জায়গাতে বসিয়েছে। সরকারি কর্মচারীদের দিয়ে, এটা আমাদের প্রাপ্য অধিকার, কিন্তু সেই জায়গাতে দেখলাম আন্দোলন করতে হয় না। 7 বছরে আপনি 30% দিয়ে দিলেন, খুব বেশি দিলেন। 30% বকেয়া, হয়তো এর সাথে কালকে হয়তো আরো 4% যোগ হবে, মানে 27%। তো সেই জায়গাতে আপনার মাননীয় সিএম সাহেবকে বলছি, আপনার রাজত্বকালে মানে 2 বছর 2.5 বছরে আপনি দিয়ে দিলেন কত, 12%, 10% মানে 22%। তাহলে কি আমাদের কি এই ডিএটা কি বকেয়া থাকার কথা ছিল? এটাও তো ছিল না, এটাও দেন নাই আপনি। এরপরে বলছেন বিরোধীরা এই বলছে সেই বলছে, কিন্তু আপনি আপনারটা করে যান না, এটাও তো করছেন না। তার সিপিএম ভালো কাজ করছে, আমরা একবারও বলি না, সিপিএমও খারাপ কাজ করছে, কিন্তু বিজেপি তো আরো ভালো করার কথা ছিল, এটাও তো করছেন না। কোল্ড স্টোরেজ 12টা জায়গাতে বসিয়েছে, একটা 60-70 লাখ টাকা খরচ করে, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। একটা দিনের জন্য 1 কেজি আলু পেঁয়াজও কেউ রাখতে পারেনি, কিন্তু বলে দিচ্ছেন প্রত্যেক বাজারে করে দিয়েছে। তো এই হলো কৃষি। এরপর চুরি, রাহাজানি, কেন এত অপরাধ মানসিকতা বাড়ছে? যদি অর্থনৈতিক উন্নতি হয়, সমাজের শৃঙ্খলা সুন্দর হবে, সহনীয়তা আসবে। বিধানসভায় বললাম 91,000 লাখ প্রতি দিদির তালিকা বের করুন দেখি একটু। নমস্কার, কে বলছেন? কোন গ্রামে কে লাখ কোটি দিদি হয়েছে, কথা বলুন, নামটা দিন, যাতে গিয়ে নমস্কার করতে পারি দিদিদের। হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, আপনি কথা বলুন। আগরতলা থেকে বলছি। কথা বলুন, আপনার কথা সবাই শুনছে। বলছি 2018 নির্বাচনের পূর্বে সুনীল ধর, হেমন্ত বিশ্ব শর্মা, মাননীয় বিপ্লবদেব মহোদয় বক্তব্যে যে ভিডিও ক্লিপগুলি পরবর্তী সময়ে সুযোগ সন্ধানী প্রদ্যুৎ মানিকের বক্তব্যের ভিডিও ক্লিপগুলি যদি দেখেন, বর্তমানে তাদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে গেলে পাগলেরও হাসি পাবে। সাধারণ মানুষ তো বাদ দিলেন। এটাই আমার বক্তব্য। যদি অর্থনৈতিক উন্নতি হয়, সমাজের শৃঙ্খলা সুন্দর হবে,
সাবলীলতা আসবে? বিধানসভায় বললাম 91,000 লাখপতি দিদির তালিকা বের করুন দেখি একটু। এই দিদির আরে গিয়ে একটা নমস্কার করি গিয়ে কোন গ্রামে কে লাখপতি দিদি হয়েছে নামটা দিন, যাতে গিয়ে নমস্কার করতে পারি দিদিদেরকে। না, হ্যাঁ 91,000 লাখপতি দিদি না হলেও ত্রিপুরার যে গত 7 বছরে কয়েকশো কোটিপতি হয়েছে, কয়েকশো জন, বেশি না। প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে নমস্কার কে বলছেন? 5, 6, 7 জন করে কয়েকশো কোটিপতি হ্যাঁ হয়েছে। বলুন। তাদের সেরকম ব্যবসাও নেই, বাণিজ্যও নেই। আমি ব্যক্তিগতভাবে আপনার লগে আমি শেয়ার করছি, যেগুলি শেয়ার করার দরকার প্রতিদিন হয়তো আমি আপনার সাথে শেয়ার করে নিতে, এইগুলি তারা তো তুলে ধরবে না। কারণ বিজেপির যে অপকার্যকলাপগুলি যেগুলি আছে, যে এই যে আমি প্রতিদিন করতেছি যে তারা অজস্র এই রাজ্য ব্রাহ্মণ অজস্র মানুষের হক অধিকার নিজেরা খাইয়া দিতেছে। চাকরি ক্ষেত্রে বলেন, বড় বড় চাকরি, রাজ্যপাল, মন্ত্রী এবং স্কুল কলেজ সব তাদের। এইগুলি কেন সিপিএমেরা তুলে ধরে না? কোন জায়গা তাদের অসুবিধা? এইগুলি কি আমরা তাহলে আমরা ভুল করতেছি, আপনার সাথে শেয়ার করতেছি। যদি ভুল করে থাকে তাহলে বিজেপি কেন আমরা প্রতিবাদ করি না, কেন খুঁজে না আমরা? তো এইগুলি যদি মূল কথাগুলি যদি তুলা বিরোধী দলরা সাহস না পায় তুলে ধরতে, বা তারা কোন জায়গাতে লজ্জা থাকে, তাহলে সরকার পরিবর্তন হইব না। কারণ হইব না কেন, তার আরো কতগুলি দৃষ্টান্ত আছে ভারতবর্ষে। এখন বিজেপি চলছে, ইভিএম হইল মেন ভোটার তাদের। আমরা যারা ভারতবাসী, মূল নিবাসী, আমরা যারা ভোট দিব, আমরা কিন্তু 2 পয়সার মূল্য নেই। এই বিজেপির কাছে হইল ইভিএম। ইভিএম নিয়েও তারা কোনো একটা কথা তুলে ধরে না। সমাজে এইরকম হক অধিকার খাইতেছে আর্য ব্রাহ্মণরা, তারা এইগুলো তুলে ধরে না। কারণ তারা এইভাবে 3,500 বছর এই সেম অত্যাচার করিয়া এবং পক্ষপাতিত্ব নিয়ে তারা দেশটা ভারতবর্ষে হাতের মতো কবজা করে তারা শাসন ব্যবস্থা করছে। আপনি নিশ্চয়ই জানেন, শিশু থেকে আরম্ভ করে নারী পুরুষ কেউ বাদ যায় না। শিশু নারীরা হইছে শোষণ, যৌন শোষণ, এবং পুরুষরা হইছে বলির নামে হত্যা, মন্দিরে। এইরকম অজস্র কাহিনী আছে এই শাসক গোষ্ঠীর, এখন যারা আমরা ভারতবর্ষে শাসক। তাহলে বিরোধীরা যদি এইগুলি তুলে না ধরে, আগামী দিন তো এই দিতে পারবো তারা প্রত্যেকে। এবং মানিক শাহ যে বললাম মুখ্যমন্ত্রী, এবং মানিক সরকার, প্রত্যেকে আমরা গোলাম এবং রাজ্যরা, এবং পরিণতি যে হবে। এবং মোদী নিজের লোভের লালচে ওই আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এরকম কিছু লোক আছে লোভের লালচে তাদের কাছে আমরা বিক্রি করে দিতেছে। এখন আমার প্রশ্ন হইলো, যদি বিজেপির সরাইতে ইভিএম থেকে আরম্ভ করে সমস্ত যে অবৈধ কাজগুলি এবং তারা যে কিভাবে শোষণ করতেছে, এগুলি মানুষের সামনে প্রতিদিন তুলে ধরা। আমি যেমন তুলে ধরতেছি আপনার সামনে, একশো মিথ্যা কথা না, আপনি ইতিহাস জানি না দেখেন। যদি আমি মিথ্যা কথা করতাম তাহলে হয়তো এতদিনে তারা বাম বুঝিত আমার মাটির তরে খুঁজতে পারি করতাম। কাজেই আমি জানি যে আমি যা করতেছি সবগুলি ইতিহাস ভিত্তিক আমি কথা বলছি করতেছি। এবং বিরোধীরা এইগুলি তুলে ধরে, কারণ আমরা চাই বিজেপি মুক্ত ভারত, আর্য মুক্ত ভারত। যদি না হয় তাহলে আমরা দেশ কোনোদিন ডেভেলপ হইতো না। আর মানুষ যদি বলবো যে বিজেপি বালা, এবার জেনারেল কাস্ট বলেন, ওবিসি বলেন, এসটি বলেন, এসটি যাই বলুন, মাইনরিটি বলুন, খুব ভুল করবে। আর্যদের কাছে বিক্রি হয়ে যাবে যদি এদেরকে বিরুদ্ধে আলাপ আলোচনা না হয়। আপনি কালকে বলছিলাম যে অনুকূল ঠাকুরের যে সম্পত্তি আছে ত্রিপুরা রাজ্যে, মানে ত্রিপুরা রাজ্যে মনে এক ব্যক্তি নাই যে এতগুলি টাকার সম্পত্তি আছে, ত্রিপুরা রাজ্যে নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি। এইগুলো তো তুলে ধরতে হবে, তাদের কার্যকলাপ গুলি তুলে না ধরলে সরকার পরিবর্তন করা যেত না। আর কি বলবো বলুন, এদের কার্যকলাপ শেষ করে দিতেছে দেশটা, আমরা গুলো মানে নিব। এইভাবে বিচার করে এরা শাসন ক্ষমতা দিতে পারবো, তার নেতৃত্ব দিতেছে মোদী। একদিন অভিশপ্ত মোদী হইব আমার কাছে, প্রত্যেকে অভিশপ্ত মোদী করবো যে মোদীর কারণে আমরা এই অভিশপ্ত জীবন নিয়ে দাঁড়া করাইছে। একদম মনে রাখবেন। আর যদি ঠিক আছে দাদা,
বিরোধীরা সজাগ হোক, জাগুক, তাহলে দেশ মুক্ত করুক। নমস্কার। বেশি না, প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে 5, 6, 7 জন করে কয়েকশো কোটিপতি হয়েছে। নমস্কার, কে বলছেন? নেই, বাণিজ্যও নেই। বলুন, আপনি কোনো অন্য কোনো মাধ্যম থেকে অনুষ্ঠানটা শুনবেন না, পরে রেকর্ড করা বক্তব্য শুনবেন। এখন কথা বলুন। আপনার টিভি সাউন্ড বন্ধ করে বা টিভি থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলুন, পরে রেকর্ড করা বক্তব্য শুনে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আগামীকালকে আজকে যে একটা মোবাইলে আমাদের ত্রিপুরার যে মনিক সাহা একটা মোবাইলে, প্রত্যেক মোবাইলে একটা মেসেজ পাঠাচ্ছেন, নিজেই বক্তব্য করছেন যে কালকে জনসভাতে যাওয়ার জন্য, পার্টির জনসভাতে। উনি কি এইভাবে করতে পারেন কি না এটা আমি জানি না। ওনার একবার আর যেটা বলছিলাম বলতে চাইছি, আজকালকে যে জনসভাটা হচ্ছে এখানে অন্তত আমি মনে করি যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, সুনীল দেবধর, এই দুজনকে আনলে খুব ভালো হতো। কেননা ওনার কাছেও আমাদের কিছু বক্তব্য থাকা আছে, জানার দরকার আছে বক্তব্য। ওনাকে প্রশ্ন করতে চাই আমরা দুইজনকে, যে 18 সালে যে বক্তৃতা করেছিল আগরতলা এসে, এই আগরতলা যে বক্তৃতা করার ভিডিওটা এটা এখন কোথায় আছে? একজন জুমলা আর একজন উমলা, এই দুজনকে আনার দরকার ছিল ওনার। কি দেখাবে কিনা 2 বছর আর 5 বছর 7 বছর একটা বিল্ডিং, একটা রাস্তা দেখাতে পারে? ওনারা নিজেরা করেছে তো বলতে পারবেন না, দেখাক না, লেখাতে না কি করেছে। সবাই জনসভা ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের কাছে পৌঁছে দেখ না এই জিনিসগুলো, কি কি কাজ করেছে ওরা। হ্যাঁ, করেছে, সব অনেক কিছু করবে, এটা বিষয়। নেশা দিয়েছে, 2 নম্বরের কাজ, মাফিয়া গিরি, সবকিছু এইগুলো দিয়েছে। কিন্তু আর ওই যে চাকরি, স্কুলে চাকরি, ঘুমাকে সালা দেনা, এই দেনা সেই দেনা, এই দুজনে আনলে আমরা খুব ভালো হতাম। ওনাকে প্রশ্ন করতে পারতাম আমরা যদি সব থাকতো। আজকে আমাদের তো একটা ফোন এলো হঠাৎ করে, আমিও একজন কর্মচারী, আমি অফিস থেকে আসছি, হঠাৎ করে একটা ফোন এলো, দেখলাম মুখ্যমন্ত্রী নিজেই, জানি না রাস্তার মাঠে কি লোক হবে না হবে না, এই জন্য উনি মোবাইলে এই মেসেজ ফোন করে সবাইকে জানাচ্ছে যাতে কালকে আস্তাবল মাঠে যাওয়ার জন্য। দেখ, এটা ওনার পার্টির ব্যাপার। আমি বলবো সুনীল দেবধর আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটু আনার দরকার ছিল ওনাদের মুখ দিয়ে বলতে হতো যে কি কি কাজ করেছে এই 2 বছর, গত 5 বছর। ধন্যবাদ স্যার। আপনাদের ক্যামেরাতেই, আপনাদের ইয়েতে আছে, এই কদিন আগেই মন্ত্রী হবার আগে বলেছেন, গর্ব করে বলছেন, আমি গর্ব করে বলছি আমাদের ফ্যামিলি এখনো এই বিপিএল, গর্ব করে বলছেন তাদের ফ্যামিলি এখনো বিপিএল, তার মার নামে বিপিএল কার্ড আছে। তাহলে এই বিপিএল মার ঘরের ছেলে হিমাংশু বাবু মাত্র কয়েক বছরের মধ্যে, ছোট ভাই মাত্র মন্ত্রী হলেন 2 বছর, বিধায়ক আছেন 5 বছর, ত্রিপুরার নাকি সর্বোচ্চ করদাতা। আর এই বাপরে বাপ, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। তাকে তো হার্ভার্ড ইউনিভার্সিটি পাঠানো দরকার ইকোনমিক্স পড়ানোর জন্য।
বা দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ভারতবর্ষের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি পাঠানো দরকার। কি করে তুমি 2-2.5 বছরের মধ্যে তুমি যে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়ে গেলে। তো এই হলো যে এই ইয়েতে, এবং এই সুধাংশু দাস সম্পর্কে আমি যতদূর জানি, আমি আজকে তথ্য নিচ্ছিলাম, তিনি হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে ভাই জগন্নাথপুর টি এস্টেটের কর্মচারী ছিলেন, চা বাগানের সাধারণ কর্মচারী, এবং আগরতলাতে শান্তি মিষ্টান্ন ভান্ডারও কাজ করে গেছে। সুখ শান্তি, সুখও আসলে হয় না, ঠিক আছে, তো সুখ তো করতেছে এখন। আর তিনি এই মন্ত্রী ভাই মন্ত্রী হতে না হতেই হাইয়েস্ট ট্যাক্স। আমার তো আশঙ্কা গৌতম আদানি আর আম্বানির সাথে কোনো কদিন বাদে কম্পিটিশন করবে কিনা। তারপর অন্তহীন নৈরাজ্য কায়েম হবে যখন রোজগারের অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা থাকে না, মানুষ তখন কি করবে? তখন এদিক সেদিক যাবে। কাজে এই ত্রিপুরা যে মানব পাচার, মাদকদ্রব্যের ব্যবহার, অপহরণ, চুরি, ছিনতাই, এগুলি বাড়ার পেছনে এই কারণ, এই কারণেই আমি সেই জন্য বলছি যে এই 2 বছর প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের মহাকুম্ভ। এই যে ঘটনা, এখানে ট্রিপল ইঞ্জিনের আইপিএফটি তো বলা লাভ নেই। আইপিএফটি যিনি একজন আছেন, তিনি কতটুকু আইপিএফটি আছেন জানি না, তার চেয়ে বেশি হলো বিজেপি। সে কিন্তু এডিসি মাঝে মধ্যে খুব হুঙ্কার টুঙ্কার ছাড়েন, ইদানিং ছাড়া হবে। কিন্তু দুটার মধ্যে সম্পর্কটা কি? ভিলেজ কমিটির ভোট কেন হয় না? 13 জন এমএলএ বোবা। আমরা না চাইলেও, এটা অবাস্তব বললেও তারা তো চায়। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়েও বোবা। গত 2রা মার্চ 2024 দিল্লিতে একটা অ্যাকর্ড হলো, 1 বছর পূর্ণ হয়েছে সেদিন। কাজ করার লোক, অ্যাসিস্ট্যান্ট, কেরানি, এটাও আসছে বাইরে থেকে। কিভাবে হয় এগুলো? একদিক থেকে না আমরা ওইরকম আঞ্চলিকতার বিশ্বাসী না, জানা ত্রিপুরা ইউনিভার্সিটিতে সব ত্রিপুরার ছেলে লিখতে হবে, এই কথাটা বলছি না। মানে দুর্নীতি এখানকার শাসক দল আর ওখানে যারা আরএসএস এর মাধ্যমে নিয়োজিত হয়ে আসছেন, এই ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, এদের এই যৌথ প্রয়াসে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা একটা শিক্ষার অযোগ্য একটা প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে। সময় মতো রেজাল্ট বের হয় না, এবং আরো নানা ধরনের, এবং এমন ভাবে সব শিক্ষক নিয়োগ হচ্ছে যে এরা পড়াতে পারে না। এই কদিন আগে আমার কাছে খবর হলো যে এমন কিছু লোক এসছে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু পড়াতে পারে না। এদেরকে ওএসডি ইত্যাদি ইত্যাদি করে রেখে দিয়েছে, কারণ ক্লাসে গিয়ে পারে না 2টা ইংরেজি কথা বলা, সাবজেক্ট নিয়ে জ্ঞান নাই, হয়তো সার্টিফিকেট এনেছে। এইভাবে একটা কামধেনু বানিয়েছে এই ইউনিভার্সিটিগুলোকে। তারপর টিএফডিপিসি, আমাদের সময়তে 2টো কর্পোরেশন লাভে চলত। হ্যাঁ, আমাদের সময়তে অনেক কর্পোরেশনের অবস্থা ভালো ছিল না, কিন্তু 2টো কর্পোরেশন, একটা হলো ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট প্ল্যান্টেশন কর্পোরেশন, আর একটা হলো ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, টিআইডিসি। আমি চেয়ারম্যান ছিলাম সেখানে। আমি যখন ফেলে আসি, প্রায় 100 কোটি টাকা তার ব্যালেন্সে। টিএফডিপিসিতেও আমি ফরেস্ট মিনিস্টার ছিলাম, চেয়ারম্যান ছিলাম না সরাসরি।
এটাও একটা লাভজনক প্রতিষ্ঠান। সরকার থেকে আমাদের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এই দুটো কর্পোরেশন আমরা বেতন টাকা নিতাম না। এখন চেহারা কি, খুব খারাপ অবস্থা দুটোরই। তো দুর্নীতি কোথায়? আর বলছে ত্রিপুরা শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ হয়েছে, দুর্নীতিতে শ্রেষ্ঠ। এরপর বলছে মাদক পাচারের ত্রিপুরা কেন করিডর? একটাই কারণ, এই কদিন আগেও আমাদের এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটুয়েন্সি, আর এক মহান ব্যক্তিত্ব, তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপাল এরিয়ার মধ্যে গাঁজা চাষ করে, পুলিশ বড় মরার উপরে গাঁজা কাটতে যায়, তুলার শিখরে গাঁজা কাটতে যায়, ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায়, কিন্তু তার থানার নাকের ডগাতে মোহনপুর মিউনিসিপাল এরিয়াতে, যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলো পড়ে, সেখানে গাঁজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে। মোহনপুরের জনগণ বলেন এখানে নাকি মোহনপুর সাব ডিভিশনে প্রতিটি গাঁজা গাছ, নমস্কার, কে বলছেন? কোন একজন কর্তা ব্যক্তিকে কমিশন। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম শুভ সন্ধ্যা, অনেকদিন পরে লাইনটা পেলাম। যাই হোক, তো দেখুন আজকের যে বিষয় নিয়ে কথা বলছেন, যে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা তথা সিপিএম বয়োজ্যেষ্ঠ নেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহোদয় সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজকে যে মানে প্রবলেমটা, উনি অনেকগুলি বিষয় নিয়েই সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, সাংবাদিক সম্মেলন করছেন। কথাগুলি একদম যুক্তিসঙ্গত। ওনার সাংবাদিক সম্মেলন আদৌ বিজেপি দলের নেতা মন্ত্রীরা কথাগুলি দেখে আমার বিশ্বাসযোগ্য না, অথবা আপনাদের প্রতিবাদী কলম বা বিভিন্ন ধরনের সব প্রতিদ্বন্দ্বী পত্র এগুলি সম্ভবত পরে ওইতে কিছু মনে জানে, কিন্তু ওনাদের বিরোধী দলের যে নেতারা রয়েছে, বিশেষ করে সুদীপ বর্মন এবং মনিক সরকার যিনি রয়েছেন এবং জিতেন চৌধুরী, ওনাদের সাংবাদিক সম্মেলনগুলি যদি বিজেপি দলের নেতা মন্ত্রীরা মানে প্রত্যেকদিন ফলো করে, তাহলে মনে হয় বিজেপি দলটার মনে অনেক উন্নতি হবে। যেমন কালকে দেখুন 2 বছর পূর্তি উপলক্ষে বিজেপির মহাসমাবেশ হয়েছে আস্তাবল ময়দানে। তো কয়েকদিন আগে দেখলাম যে সিপিএম দলও আস্তাবল ময়দানে সভা করার জন্য লিখিত রিটার্ন একটা অর্ডার চেয়েছিল ডিএম এর কাছে এবং রাজ্য সরকারের কাছে, কিন্তু দেয়নি। বিভিন্ন অজুহাতে দেয়নি। হ্যাঁ, যে ওনাদের একটা সরকারি প্রোগ্রাম রয়েছে আস্তাবলের মধ্যে আগে থেকেই ফিট করা। তো তারপর ডেট দেয়নি, অনেক কাকুতি মিনতি করে তারপরে সম্ভবত আগরতলা টাউনের মধ্যে ওরিয়েন্ট চমনির সামনে সমাবেশ করেছিল। তো 2 বছর মানে 2 বছর কিন্তু অনেক সময়, মানে একটা সরকারের 18 থেকে হিসাব করলে 7 বছর এবং 23 থেকে হিসাব করলে 2 বছর চলে গেছে, মানে 7টা বছর চলে গেছে বিজেপি সরকারের রাজ্যের মধ্যে শাসন ক্ষমতা রয়েছে। তারপরেও সিপিএম এর ডাকে, হঠাৎ করে ডাকে এত বাধা বিপত্তি এড়িয়ে যে এত বিশাল জনসমুদ্র হয়েছে, এটা বিজেপি দলের নেতা মন্ত্রীরা এটা মানবে না। কিন্তু মনে মনে ওনারা কিন্তু ঘরের মধ্যে ঠিকই বিচার বিশ্লেষণ করে এত লোক করতে গেল, তারা কিন্তু দেখেছে এত বিশাল জনসমুদ্র কিভাবে একটা আসছে বল। তার জন্য আমার কাছে যতটুকু খবর বা চারিদিকে একটা বাতাসে বেরোচ্ছে কি, এখন বিজেপি দলটা প্রত্যেক মন্ডল এবং প্রত্যেক জায়গাতে মানে কি বলবো লোক ডিসাইড করে দিয়েছে যে এতজন, এত হাজার, অমুক মন্ডলে এত হাজার, অমুক বিধানসভা এত হাজার লোক, যেভাবেই হোক, গাড়ি করে ট্রেনে করে হোক, বিভিন্ন ফ্লাইটে করে হোক, আগরতলাতে আনতে হবে। তো কারণ একটাই, যে সিপিএম এর যে যাকে সমাবেশ হয়েছিল ওইটাকে যাতে অতিক্রম করে নিয়ে যাওয়া যায়। এটা অবশ্যই যাবে, রুটিন গভর্নমেন্টের একটা সভা, কিন্তু নাড্ডা মহোদয় যিনি এখন বর্তমানে বিজেপির সেন্ট্রাল এবং আমাদের মানে রাজ্যের মানে দেশের সভাপতি এবং তৎসঙ্গে মানে দেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি আসবেন, কথা বলবেন, চলে যাবেন। অ্যাকচুয়ালি কি জিতেন চৌধুরী মহোদয়ের যে পয়েন্টগুলো রয়েছে, ওনাদের ওই পয়েন্টগুলির পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার মতো ভাষা নাড্ডা না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহারও নেই এবং রাজীব ভট্টাচার্যের মহোদয়ের নেই। এখন সব দিকেই দেখবেন, লাস্ট টাইমে একটা কথা বলছি, সব দিকেই দেখবেন যে দুর্নীতি, রন্ধে দুর্নীতি। একটা ঘর পেতে গেলে একদম বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে মেম্বার প্রধান থেকে 10,000 5,000 করে দিয়ে দিতে দেখবেন, আর নিজের ঠুঙ্গা খালি, মানে খালি হয়ে যাচ্ছে। একটা রাস্তা করলে দেখবেন সকালে রাস্তা করলো, বিকেল বেলা রাস্তার যে পিচটা উঠে গেল। আরো দাদা মানে কি বলবো, আরো একটা মানে কি অতি আশ্চর্যের ঘটনা দেখবেন, এখন সরকারের কাজ বেশিরভাগ কিন্তু রাত্রেবেলা হচ্ছে, কালভার্ট রাত্রেবেলা হচ্ছে, ঢালাই রাত্রেবেলা হচ্ছে, টিল রাত্রেবেলা হচ্ছে। কেন রাত্রেবেলা হচ্ছে? রাত্রেবেলা মানে ওই যে
প্রতিরোধ আন্দোলন করার মতো বা একটা মানে বিরোধ করার মতো কেউ দেখবে না, থাকবে না। রাত্রে রাত্রে কাজ করে চলে গেলাম, 1 মাস পরে বিষটা উঠে গেল। তো এগুলি হচ্ছে দেখছে মানুষ। এবং ওরা না কি করে জানি সাহস করলো, 2 ভাইকে রাত্রিবেলা ধরে তুলে নিয়ে আসলো। তার মধ্যে এক ভাই হলো বিজেপির আইটি সেলের নেতা এবং মহান ব্যক্তিত্বের কাছের লোক। পুলিশের ঘাড়ে কয়টা মাথা? আমি ডিজিকে বললাম এখনো এদের কেস রেজিস্টার্ড হয়নি। সে অফিসারটা আমাকে বললেন স্যার হবে, চিন্তা করবেন না। কিন্তু দেখলাম পত্রিকাতে উঠেছে না, হয়নি। তার একজন নিরীহ ভাই, তার ভাই হতে পারে, ভাই হলেই সে যুক্ত কথা বলছে, কিন্তু আসল যে অপরাধী সে অপরাধ ধরা পড়লো না। এটা শুধু মোহনপুরের ঘটনা না, হোল স্টেটে শাসক দলের কর্তা ব্যক্তি, তাদেরই কাছে পিছের লোক, এরাই হল গাঁজা চাষ, ইয়াবা, ব্রাউন সুগার নাকি থাকিতে জানি, এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের। কাজে পুলিশ কি করবে? আর উপরতলার কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার, এদেরকে দিয়ে তারাও করে খাচ্ছে, আর থানার একাংশ পুলিশও করে খাচ্ছে। গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। আজকে ত্রিপুরা পুলিশের হল এই দুর্দশা। আমার সাথে কথাবার্তা হয় অনেক পুলিশ অফিসারের বা এসআই, ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার, স্যার আর চাকরি করতে ইচ্ছা হয় না, এত অপমান এখানে। তো এই হলো ঘটনা। তারপর কমিশন, ত্রিপুরার যে সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের সরকার বললে বোধহয় ভুল হবে না। পঞ্চায়েত থেকে মহাকারণ, কমিশন ছাড়া কারো 6%, কারো 10%, কারো 11%, কমিশন ছাড়া কোনো কাজ হয় না। এবং মানুষের অভিযোগ, এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে ইদানিংকালে গেছেন, জাতীয় সড়কের অবস্থা দেখে দেখুন কি, এই যে খোয়াইয়ে জাতীয় সড়ক না কোন মানে খ্যাত বোঝার উপায় নেই। আমার তো প্রায় দিন যেতে হয়, প্রতিদিনেই উত্তর ত্রিপুরা বা ঊনকোটি গেলে পরে কোমর ব্যথা, গার ব্যথা শুরু হয়ে যায়। কেন? কারণ শোনা যায় কেন এগুলো, কেন এত কোয়ালিটি খারাপ? কারণ এই যে বাইরের কন্ট্রাক্টর আসছে বা বড় বড় কোম্পানি, এদের কাছ থেকেও দিতে হয় না কিছু। এরা বলছে কাদের দেবে, আমাদেরকেও দেবে না, বা আমরা চাওয়ার প্রশ্নও নেই কাদের। কাজে এসব করে আজকে শুধু রাজ্যের অধীনে যে সমস্ত প্রজেক্ট না, আজকে জাতীয় সড়কের অবস্থা খারাপ অবস্থা। এটা টেলিয়ামরা আমবাসা দিয়ে জাতীয় সড়ক যেটা, এটার অবস্থা তাই, মোহনপুর হয়ে যেটা যাচ্ছে তাই, এবং অন্যান্য জায়গাগুলোতেও। একটা বছর গেল না, হ্যান্ডওভার হইল না, যে সড়কগুলো শেষই হলো না, কিন্তু এই জায়গায় যাচ্ছে। তারপর জমি বিক্রয়, এখানে মাফিয়ারাজ, এগুলো তো বলাই বাহুল্য। এর সাথে নতুন সংযোজন হল এমবিবি ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথাটা এখানে স্পেশালি বলছি কারণে সময় নেই, নতুবা আপনাদেরকে আমি একটা একটা করে বলতে পারতাম। আমার কাছে সব তথ্য আমি সংগ্রহ করেছি যে কিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে পরিচালিত, ত্রিপুরা গভর্নমেন্ট পরিচালিত না। হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলবো। এখানেও দেখেছেন একজন গৌতম চৌধুরী, সুকান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে। এবং আরো ঘটনা হলো কি যে হ্যাঁ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সারা দেশ থেকে মেরিটোরিয়াস ছেলে মেয়েরা এখানে আসবে, অফকোর্স এটা ভালো,
কারণ যত মেরিটোরিয়াস সেরকম ফ্যাকাল্টি হবে তত সেই ইনস্টিটিউশন ভালো হবে। কিন্তু পিয়ন, গ্রুপ ডি, দারোয়ান, মাল্টিটাস্কিং এই বিরোধী দলের নেতা যিনি, তিনি যদি নিরাপদ না হন, তাকে যদি প্রোটেকশন না দেয় সাধারণ পাবলিক ত্রিপুরাজ্যের মধ্যে, এরা বলে সবকা সাথ সবকা বিকাশ, অবাধ গণতন্ত্র, এই হলো বিজেপি নেতৃত্বে আছে গণতন্ত্রের চেহারা। এবং এটা আজকে আপনারাও সেখান থেকে মুক্ত নন। তিন, আমরা বলতে চাইছি দুর্নীতি ও অপশাসনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্য। কদিন আগে প্রয়াগরাজ তথা এলাহাবাদে পাপ মুক্তি হওয়ার জন্য মহাকুম্ভ হয়েছে, অনেকে গেছেন, মানসিক প্রশান্তি পেয়েছেন, বহু লোক নাকি হয়েছে, ঠিক আছে। আর ত্রিপুরাজ্য হলো এখানে নমস্কার, কে বলছেন? প্রশাসনের বলছি আজকে যে বিষয়টা আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন ত্রিপুরা রাজ্যের মাফিয়া রাজ, কিন্তু আসলে সেটা সঠিক। সব জায়গাতে কিন্তু কাটমানি চলছে, মাফিয়া রাজ চলছে। যাই হোক, কারণ আমরা একটা কথা টিভি24 এর মাধ্যমে বলতে চাই, অনেক কথাই বলি। কালকে জেপি নাড্ডা আসবেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রী। আমরা আবেদন করবো ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়ে গেল। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাটাকে আপনি একটু ভালো করে দিয়ে যান। মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। কারণ আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কোন প্রতিশ্রুতি পালন করতে পারেননি। অন্তত ত্রিপুরা রাজ্যের হসপিটাল গুলাকে যাতে একটু ভালো করে সাধারণ মানুষ যাতে পরিষেবা পেতে পারে। কারণ একটা জেলকু পর্যন্ত কিনতে লাগে, যদি সাধারণ একটা জেলকু কিনতে লাগে, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা আবেদন করবো টিভি24 এর মাধ্যমে জেলকুর ব্যবস্থা করে দিয়ে যান, স্যালারির ব্যবস্থা করে দিয়ে যান, পাইপের ব্যবস্থা দিয়ে যাতে মানুষ পরিষেবা পেতে পারে, সেই ব্যবস্থাটা আপনি করে যাবেন। কারণ আমরা জানি রাজ্যে কোনো মন্ত্রী আসলে ত্রিপুরা রাজ্যের একটা উন্নত হয়, সেই উন্নতটা যাতে আগামী দিন হয় সেটাই আমরা টিভি24 এর মাধ্যমে বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো সেদিক থেকে জবাব আসবে। মুখ্যমন্ত্রী তার মতন করে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পাল্টা জবাব আসেনি। কুশাওয়া ভবন হয়তো ব্যস্ত রয়েছে 9 মার্চের কর্মসূচিকে সামনে রেখে, সেদিক থেকে হয়তো আগামীকালের পর জবাবও দিতে পারে। আপনারা দেখতে থাকুন টিভি24, আর অনেক বিষয় থাকবে, অনেক কিছু থাকবে, অনেক সংবাদ থাকবে। নজর রাখবেন টিভি24 এবং শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।